আমাদের কলকাতা তথা বাংলাকে বলা হয় কালীক্ষেত্র। পুরো বাংলা জুড়ে কত যে কালী মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কিছুর হদিশ আমরা জানি, বাকিগুলো থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। অথচ জনপ্রিয়তার আড়ালে থেকেও, লোকচক্ষুর আড়ালে থেকেও ভীষণভাবে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন সেই মন্দিরগুলি এবং যুগের পর যুগ ধরে নিজের ঐতিহ্য পরম্পরা বহন করে নিয়ে চলেছে। আজকে থেকে আমার চ্যানেলে শুরু হলো কালী টেম্পলস অফ বেঙ্গল সিরিজ। এই সিরিজে জনপ্রিয়তার তুঙ্গে থাকা কালী মন্দিরের খোঁজ তো থাকবেই, সাথে থাকবে সেই সমস্ত মন্দিরগুলি যারা লোকচক্ষুর আড়ালে থেকেও ভীষণ প্রাচীন এবং একই সাথে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন। এই সিরিজের আজকে প্রথম পর্ব এবং আজকের পর্বে আজকে রইল শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দিরের হদিশ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগেও আমার চ্যানেলের মাধ্যমে নিস্তারিণী কালী মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। সেই নিস্তারিণী মন্দিরগুলো ছিল কলকাতার। পুরো বাংলা জুড়ে মা নিস্তারিণীর কত যে মন্দির রয়েছে তা গুণে শেষ করা যাবে না। মা কোথাও আনন্দময়ী, কোথাও মুক্তকেশী, কোথাও ভবতারিণী, আবার কোথাও বা নিস্তারিণী। মায়ের প্রকাশ বিভিন্ন রূপে নামে হলেও তিনি এক। আজকে আমি আপনাদেরকে দেখাবো হুগলি জেলার শেওড়াফুলি নিস্তারিণী মন্দির। যেমনটা আমি সব ভিডিওতে বলে থাকি যে কিভাবে যাবেন আপনারা মন্দিরে, সেই রুটটা সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেটাই আমি এই ভিডিওতেও করব। আমি কিভাবে গেছিলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দমদম থেকে বালি হল্ট হয়ে গেছিলাম শেওড়াফুলিতে। তো আমি বালিতে গেছিলাম দমদম থেকে ডানকুনি লোকাল ধরে। দমদম থেকে শিয়ালদা ডানকুনি লোকাল যেগুলো যায় সেগুলো বালি হল্ট হয়ে যায়। বালি হল্টে নেমে আপনারা স্টেশন চেঞ্জ করে বালি থেকে শেওড়াফুলিতে যেতে পারেন। যারা দক্ষিণেশ্বর, বরানগর, বালি হল্ট, বালিঘাট বা দমদম থেকে যাবেন তাদের জন্য এই রুটটা ইজিয়েস্ট, তারা এই রুটে যেতে পারেন। যারা এয়ারপোর্ট হয়ে যাবেন বা দমদমের সড়ক পথে আসতে চাইছেন তারা আসবেন হচ্ছে বালি ব্রিজ হয়ে। দমদম এয়ারপোর্ট থেকে বাস, ম্যাজিক কার দুটোই বালি ব্রিজ অবধি আসে। বালি ব্রিজে আসবেন। বালি ব্রিজ থেকে কিভাবে যেতে হবে আমি সেটা বালি হল্ট স্টেশনে নেমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দমদম, দক্ষিণেশ্বর, বরানগর এবং এয়ারপোর্ট হয়ে এলে কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছিল ট্রেনটা, ডানকুনি লোকালটা, তখনকার দৃশ্য ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর সেদিন যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য গঙ্গার জলটা আরও বেশি ফুলে ফেপে উঠেছিল, আরও সুন্দর লাগছিল দেখতে। যারা শিয়ালদা থেকে এই মন্দিরে আসবেন তারা শিয়ালদা স্টেশনের বাইরে হাওড়াগামী যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, প্রচুর বাস থাকে, সেই বাসে করে হাওড়া স্টেশনে যাবেন। হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি ট্রেন ধরে আসতে পারেন শেওড়াফুলিতে। এটা হচ্ছে বালি হল্ট স্টেশন। দমদম থেকে বালি হল্ট অবধি আসলে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। এটা হচ্ছে বালি হল্টের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে, মানে শিয়ালদা থেকে যে দিক থেকে ট্রেনটা আসছে সেই দিকে একদম এন্ডে গিয়ে নিচে নেমে রেল লাইনটা ক্রস করে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের এন্ডে। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে নিচে যে মেন রোড আছে সেই মেন রোডে আমাদেরকে যেতে হবে। এই যে এই সিঁড়িটা দিয়ে নামতে হবে বালিহল স্টেশন থেকে। সিঁড়ি দিয়ে নামলেই আপনারা মেন রোডে পড়বেন। মেন রোডে দেখবেন অনেক টোটো, রিক্সা স্ট্যান্ড, একদম সিঁড়ি থেকে নেমেই দেখতে পাবেন। পাশে একটা ছোট্ট মন্দিরও থাকবে। সেখান দিয়ে সোজা হেঁটে আপনাদেরকে বেশ কিছু দূর এগোতে হবে। এটা হচ্ছে বালি ব্রিজের সিঁড়ি। যারা এয়ারপোর্ট থেকে ম্যাজিক কার বা বাসে করে আসবেন তারা এই বালি ব্রিজের এই সিঁড়ি দিয়ে নেমে চেঞ্জ করে, মানে কিছু দূর হেঁটে, এটা হচ্ছে বালি স্টেশন, বালি স্টেশনে পৌঁছতে পারবেন। 5 থেকে 7 মিনিট মোটামুটি লাগে বালি হল্ট হয়ে, মানে বালি হল্ট স্টেশন থেকে সেটা চেঞ্জ করে বালি অবধি আসতে। এটা হচ্ছে বালি স্টেশন। বালি স্টেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেশন, কারণ বালি স্টেশন হাওড়া এবং হুগলি দুটো জেলাকে কানেক্ট করে।
3 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া তারকেশ্বর লোকাল দিয়েছিল। হাওড়া তারকেশ্বর লোকাল ধরে শেওড়াফুলি যাওয়া যায়। এছাড়াও হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া শেওড়াফুলি লোকাল ধরেও শেওড়াফুলি যাওয়া যায়। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ট্রেনের লিস্ট দিয়ে দেব যে কোন কোন ট্রেন শেওড়াফুলি হয়ে যায়, আপনাদের তাহলে সুবিধা হবে। বালি থেকে শেওড়াফুলি পর্যন্ত যেতে ম্যাক্সিমাম 21 থেকে 23 মিনিট পর্যন্ত লাগে। মন্দিরের সামনে সামান্য কিছু জায়গা আছে যেখানে কিছু স্কুটি বাইক হাতে গোনা পার্ক করা যায়, কিন্তু কোনো রকম 4 চাকা গাড়ি পার্ক করার জায়গা নেই। তাই জন্য যদি কেউ ভেবে থাকেন যে তার নিজের গাড়ি নিয়ে মন্দিরে আসবেন, তাহলে প্লিজ সেটা করবেন না। কার পার্কিংয়ের কোনো রকম জায়গা পাবেন না। ট্রেন থেমেছিল শেওড়াফুলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদেরকে বেরোতে হবে শেওড়াফুলি জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে। আমি 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে একদম সোজা সিঁড়ি দিয়ে নেমে এসেছি। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে সিঁড়িটা একদম বাজারের দিকে নেমে যাচ্ছে, বাইরে প্ল্যাটফর্মের বাইরে নেমে যাচ্ছে, এই যে এই সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে নামতে হবে আপনাদেরকে। এই যে আমি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরের যে সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে নেমে বাজারের মধ্যে ঢুকেছিলাম। বাজারের মধ্যে দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে একটু এগিয়েই, এই ডান দিকে সোজা রাস্তা ধরে কিছু দূর আমাদেরকে এগোতে হবে। ওই রাস্তা ধরে কিছু দূর এগোনোর পর এরকম একটা 3 মাথার মোড় দেখতে পাবেন। 3 মাথার মোড় থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, সেই রাস্তা ধরে কিছু দূর এগোলে একদম রাস্তার উপরে মা নিস্তারিণী কালী মন্দিরের এই প্রবেশদ্বারটা আপনারা দেখতে পাবেন। বেশ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। সিঁড়ি দিয়ে প্রবেশের সময় বাঁদিকে দেখতে পাবেন প্রচুর পুজো সামগ্রী কেনার জন্য দোকান রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ডালা কিনতে পারেন। দেখুন মন্দিরের প্রবেশদ্বারে লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির। প্রবেশদ্বারটা খুব সুন্দর। পুজো সামগ্রীর দোকানগুলো থেকে আপনারা ডালা কিনতে পারেন। এখানে ডালা পাওয়া যায়, তার দাম শুরু হয় 10 টাকা থেকে। এবার যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী পুজো সামগ্রী কিনে তিনি মাকে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার জন্য ডালা ছাড়াও এখানে ঠাকুরের বিভিন্ন সামগ্রী, যেমন ঠাকুরের বাসন, বিভিন্ন শিবলিঙ্গ, আর গোপাল ঠাকুরের জামা, বা দূর দূরান্ত থেকে কোনো মানুষ এলে তাদের যাতে খাবার খাওয়ার কোনো অসুবিধা না হয় তার জন্য বেশ কিছু খাবারের দোকানও এখানে রয়েছে। নাট মন্দিরে প্রবেশ করার আগে যে বিশাল বড় মন্দির প্রাঙ্গণ রয়েছে, সেই মন্দির প্রাঙ্গণের একদিকে একটি উঁচু বেদিতে একটা বড় পাথর রাখা হয়েছে, যেই পাথরটাকে মহাদেব হিসাবে পুজো করা হয়, এবং তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। নাট মন্দিরে প্রবেশের ঠিক মুখেই রয়েছে একটি ঘেরা মতন অংশে হাড়িকাঠ। এই মন্দিরে এখনও বলি প্রথা চালু আছে। মাঝে মধ্যে এই মন্দিরে বলি দেওয়া হয়। এবারে আমরা নাট মন্দিরে প্রবেশ করব। নাট মন্দিরের ছাদের দিকের অংশ কড়িবর্গা দ্বারা নির্মিত। এই নাট মন্দিরে আগে জনসাধারণের জন্য বসার বা বিশ্রাম নেওয়ার জায়গা ছিল, কিন্তু বর্তমানে সেটা পণ্য বিক্রেতাদের দ্বারা দখলিত। এখানে আর বসার জায়গা নেই বর্তমানে। নাট মন্দির পেরিয়ে এবারে আমরা
প্রবেশ করব মূল মন্দিরে, মায়ের মূল মন্দিরে। মায়ের মূল মন্দির এখানে অনুচ্চ ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, একটি সমতল ছাদযুক্ত এবং দক্ষিণমুখী দালান রয়েছে। সামনে রয়েছে 7টি খিলান এবং দুপাশের দুদিকে রয়েছে 5টি খিলান, আর খিলানগুলি থামের উপর স্থাপিত। মন্দিরে রয়েছে মোট 5টি গর্ভগৃহ। একদম সামনের ঘরটিতে রয়েছেন দেবী নিস্তারিণী, পাশের দুটো ঘরে রয়েছে দুটো শ্বেতপাথরের শিবলিঙ্গ এবং আরও দুটো ঘরে রয়েছে, একটায় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং আরেকটায় মহিষমর্দিনীর বিগ্রহ। একদম সামনের দিকের গর্ভগৃহে মা নিস্তারিণী বিরাজ করছেন। পঞ্চমুণ্ডির আসনের উপর তামার তৈরি প্রস্ফুটিত পদ্মের উপর মহাদেব শায়িত এবং মহাদেবের উপরেই মা নিস্তারিণী প্রতিষ্ঠিতা। মায়ের 4 হাতে রয়েছে বরাভয়, অভয় মুদ্রা, নরমুণ্ড এবং মায়ের আরেক হাতে খড়গের বদলে এখানে রয়েছে রাজতরবারি। রাজপরিবারের প্রতীক হিসাবে সেই রাজতরবারি রয়েছে। মা এখানে এলোকেশী, ত্রিনয়না, দক্ষিণাকালী রূপে মা এখানে পূজিত হন। আর মায়ের রূপ এখানে অপূর্ব, মানে তাকিয়ে থাকলে ভীষণ শান্তি আসে মনে, এতটাই মনোহর। তৎকালীন শেওড়াফুলির রাজা ছিলেন হরিশ্চন্দ্র রায়। তার 3টে স্ত্রী ছিল, প্রত্যেকের মধ্যেই নিত্য অশান্তি লেগে থাকত। একদিন সেই অশান্তির জ্বালায় অতিষ্ঠ হয়ে রাজা প্রচণ্ড ক্রোধে তার প্রথমা স্ত্রী সর্বমঙ্গলাকে হত্যা করে বসেন। অনুশোচনার জ্বালায় রাজা বেরিয়ে পড়েন এক অজানার উদ্দেশ্যে। সব শেষে পৌঁছন এক জঙ্গলে। সেই জঙ্গলে রাজা পথশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পর তিনি এক স্বপ্ন পান, যে তার স্বপ্নে এসে এক নারী বলছেন, তুই যে শিলাখণ্ডটির উপরে মাথা দিয়ে শুয়ে আছিস, ওটা দিয়ে আমার মূর্তি তৈরি করে মন্দির প্রতিষ্ঠা কর। স্ত্রী হত্যার অনুতাপ থেকে নিস্তার পাবি, তোর সব পাপ ধুয়ে মুছে যাবে। পরের দিন সকালে উঠে রাজা সত্যিই তার মাথার নিচ থেকে একটি শিলাখণ্ড পান এবং তারপরে তিনি রাজবাড়ি ফিরে আসেন। এসে রাজকর্মচারীদের দিয়ে সেই শিলাখণ্ডটি নিয়ে আসেন রাজবাড়িতে। পরে সেই শিলাখণ্ড থেকে মূর্তি তৈরি করা হয় এক ভাস্করের দ্বারা। সেই ভাস্করও শোনা যায় নাকি মায়ের স্বপ্নাদেশ পেয়ে শেওড়াফুলি রাজবাড়িতে এসে সেখানে শিলাখণ্ড থেকে মায়ের মূর্তি তৈরি করেছিলেন। মায়ের মূর্তি তৈরি করার পর গঙ্গার ধারে রাজা মন্দির প্রতিষ্ঠা করে সেখানেই মাকে প্রতিষ্ঠা করেন। 1827 সালে মায়ের প্রতিষ্ঠা হয়। পঞ্চমুণ্ডি আসনে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে নিত্য পূজা করা হয় মাকে এখানে। দুপাশের ঘরে শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এটি হচ্ছে তার মধ্যে একটি। এখানে শিবলিঙ্গগুলি কোষ্ঠী পাথরের নয়, শ্বেত পাথরের দ্বারা নির্মিত। এটা হচ্ছে মা মহিষমর্দিনীর গর্ভগৃহ, কিন্তু এই গর্ভগৃহে মা মহিষমর্দিনী ছাড়াও আরও অনেক দেবদেবী রয়েছেন। মা মহিষমর্দিনী একদম মাঝখানের যে শিলা বলতে পারেন আপনারা বা বিগ্রহ বলতে পারেন, সেটা হচ্ছে মা মহিষমর্দিনীর। মা মহিষমর্দিনীর বাঁ পাশে এখানে রয়েছে উপরের দিকে অষ্টাদশভুজা দুর্গা এবং ডান পাশে রয়েছে বরাহী দুর্গা। নিচের দিকে বাঁ পাশে রয়েছে দশভুজা দুর্গা আর ডান পাশে রয়েছে বিশ্বেশ্বর শিব। উপরের ধাপের মাঝখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং তার পাশে রয়েছে লক্ষ্মী দেবী এবং নিচের ধাপে রয়েছেন মা অন্নপূর্ণা। এই মন্দির নিয়ে একটি কিংবদন্তিও প্রচলিত রয়েছে। বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর পর রানী রাসমণি যখন কাশী যাচ্ছিলেন তার বজরা করে লোকলস্কর নিয়ে জলপথে, তখন এই গঙ্গার ঘাটের কাছে মানে শেওড়াফুলি ঘাটের কাছে এক বালিকাকে দেখেন, তাকে ইশারা করে ডাকতে। রানীমা সেই বালিকার ইশারাতে বজরা থেকে নেমে গঙ্গার পাড়ে আসেন। পাড়ে আসার পর ওই মেয়েটা তার সাথে তাকে হাত ধরে যেতে বলে। তো রানীমা সেই মেয়েটার সাথে যখন গেলেন, মেয়েটি রানীমাকে নিয়ে মন্দিরে পৌঁছান। মন্দিরে পৌঁছানোর পর রানীমার অগোচরে
মেয়েটি মূর্তির মধ্যে বিলীন হয়ে যান। তখন রানীমা বুঝতে পারেন যে স্বয়ং মা কালী তাকে দর্শন দিয়েছেন, কারণ সেই কিশোরী এবং মা নিস্তারিণীর মুখের গড়ন অনেকটা একরকম। শোনা যায় রাজা হরিশ্চন্দ্র মন্দির প্রতিষ্ঠার পর এই মন্দিরের পাশেই একটি কুটির বানিয়ে সেখানেই বসবাস করতেন এবং তার শেষ নিঃশ্বাসও তিনি সেই কুটিরেই ত্যাগ করেছিলেন। এই মন্দিরে মাকে অন্নভোগ দেওয়া হয় না। বিকেলে থাকে শীতলভোগের ব্যবস্থা। শীতলভোগে লুচি, সুজি, নানান রকম মিষ্টি এবং ফলমূল নিবেদন করা হয়ে থাকে। এই মন্দিরে ভক্তদের জন্য কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই আলাদা করে। মন্দিরের আরেক গর্ভগৃহে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। এটাই হচ্ছে সেই গর্ভগৃহ। এখানে কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর বিগ্রহটি। এখানে রাধিকা নেই শ্রীকৃষ্ণের পাশে, শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং তার পাশে রয়েছে একটি ছোট্ট নারুগোপাল। শ্রীকৃষ্ণের গর্ভগৃহের ঠিক একদম সামনাসামনি রয়েছে একটি তুলসী মঞ্চ, যেখানে একটি তুলসী গাছ স্থাপিত রয়েছে। মন্দির খোলা হয় সকাল 5:30 নাগাদ এবং বন্ধ হয়ে যায় দুপুর 1:30 নাগাদ। আবার খোলে বিকেল 4টে নাগাদ এবং বন্ধ হয় রাত 9টার সময়। মন্দিরের একপাশের এই স্থানটিও ভক্তদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই জায়গায় সাইকেলের স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরের আরেক পাশে, মানে মন্দিরের দালানের থেকে বাইরের দিকে রয়েছে এখানে ধূপকাঠি, মোমবাতি জ্বালানোর জায়গা। আগেই বলেছিলাম একদম গঙ্গার কাছেই অবস্থিত এই নিস্তারিণী মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের একদম উল্টো দিকেই রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার জায়গা। এটা হচ্ছে সেই জায়গা। এই রাস্তা ধরে কিছু দূর একটুখানি এগোলেই ওই যে দেখা যাচ্ছে গঙ্গার ঘাট। আপনারা রাস্তার দুটো পাশে প্রচুর গঙ্গার জল বয়ে নিয়ে যাওয়ার জন্য যে জারগুলো লাগে আমাদের, সেই জার কেনার দোকান পেয়ে যাবেন। যারা এখানে পুজো দিতে আসেন তারা অনেকেই এই গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে তারপর মায়ের মন্দিরে পুজো দিতে যান, বা অনেকে এখানে দণ্ডিও কাটেন, মানে গঙ্গায় স্নান করার পর দণ্ডি কেটেও মায়ের কাছে পুজো দেয় এখানে। গঙ্গার ঘাটের একদম কাছেই যাওয়ার পথে বাঁ পাশে পড়বে একটা বেদি মতন স্থান, যেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। এখানে খুব সম্ভবত নিত্য পুজো দেওয়া হয়।
এবং শিবলিঙ্গ ছাড়াও এখানে আরও কিছু দেবদেবীর মূর্তিও রয়েছে। এটাই হচ্ছে শেওড়াফুলির গঙ্গার ঘাট। এখানে প্রচুর ভক্ত জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। এনাদের মধ্যে অনেকেই এই গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে তারপরে মায়ের মন্দিরে যাবে মাকে পুজো দিতে। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।